নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। রেলওয়ে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটা হয়ে গেল, স্যার প্রত্যেকটা শিফটের আমরা অ্যানালিসিস করছিলাম, প্রত্যেক দিনের একটা করে শিফটের। আজকে আমাদের 8 নম্বর ক্লাস, যেটা হচ্ছে 14/6/2025-এর শিফট 2 নিয়ে আলোচনা করব। তাহলে এর আগে আমাদের 7টা ভিডিও হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিও প্রায় অ্যাপ্রক্স 30টা করে কোশ্চেন রয়েছে, কোনোটা 28, কোনোটা 30। তাহলে 3 7 কে 21, মানে 210-এর উপরে আমাদের কোশ্চেন কিন্তু সলভ করা হয়ে গেছে। এই 210টা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট আপকামিং আন্ডার গ্রাজুয়েট এক্সাম এবং রেলের গ্রুপ ডির জন্য। তো এই শুধুমাত্র অ্যানালিসিস করলেই হবে না, শুধুমাত্র যে আমরা অ্যানালিসিস করব সেটা করলে হবে না, নিজেকে প্র্যাকটিসও করতে হবে। সেই প্র্যাকটিসটা কিভাবে করবে? এই যে অঙ্কগুলো এখান থেকে দেখছো, দেখার পরে একদিন পরে বা দুদিন পরে সবাই কিন্তু ভুলে যাবে। তো সেটাকে প্র্যাকটিস করতে হবে। তো সেই প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে আমরা নিয়মিত মক টেস্ট নিই, এইগুলোই মক টেস্ট আকারে রয়েছে। সেই মক টেস্টটা তোমরা দিতে পারবে, কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে চ্যানেল, ঠিক আছে? সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে। আর এই চ্যানেলের এই হচ্ছে প্লে লিস্ট, পুরো রেলের এনটিপিসির পুরো প্লে লিস্ট বানানো রয়েছে। সেখানে প্লে অল করলে দেখতে পাবে। কোনো একটা ভিডিও যদি চালু করো, সেই ভিডিওর ভেতরে এরকম একটা ডেসক্রিপশন রয়েছে। সেই ডেসক্রিপশনের মধ্যে এখানে রয়েছে, দেখো, জয়েন টেলিগ্রাম ফর পিডিএফ সলিউশন। তো এই লিঙ্কে যদি ক্লিক করো, লিঙ্কে ক্লিক করার পরে তোমরা সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে। এই হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, যেখানে সমস্ত কিছু আপলোড করা হয়েছে। যেমন গত দিনে দেওয়া হয়েছে রেলের পরীক্ষার রিজনিং এ 30-এ 30 পাওয়ার ব্রহ্মাস্ত্র। পুরো রেলের এনটিপিসির যা এক্সাম হয়েছিল, প্রত্যেকটা শিফটের যত চ্যাপ্টার রয়েছে সব চ্যাপ্টার ওয়াইজ এই পিডিএফটা বানানো রয়েছে, বোথ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই। ঠিক আছে? তো এখানে গিয়ে দেখবে পিন মেসেজ করা আছে। এই পিন মেসেজে ক্লিক করলে এখানে একটা মার্কস আপডেটের লিস্ট থাকে, অর্থাৎ আমি নিচে রোজ একটা করে এরকম মক টেস্ট দিই। সেই মক টেস্টের ডেট দেওয়া রয়েছে ভেতরে, মেসেজে ফাইলে গিয়ে সিলেক্ট করলেই, চুজ করলে দেখতে পাবে যে পরীক্ষার ডেট দেওয়া রয়েছে। যে যেমন এই যে রেলে মক টেস্ট 8, ওই 8 নম্বর মক টেস্টটা খাতায় 1 2 3 4 করে লিখে নিয়ে, বা আমাদের ওয়েমার শিট রয়েছে সেটাকে প্রিন্ট আউট করে তার মধ্যে মক টেস্ট দিতে হবে। তারপরে আনসার কি দেখে মেলাতে হবে। মিলিয়ে মেলার পরে কি করতে হবে? মেলানোর পরে এরকম লিঙ্কে ক্লিক করে মক টেস্টটা মার্কসটা আপলোড করে দেবে। তো এরকম একটা গুগল শিট খুলে যাবে। তো আমরা পরীক্ষা দেওয়ার পরে কি হয়, ওই মার্কসটা 2 দিন পরে 3 দিন পরে ভুলে যায়, বা কোথাও একটা সংরক্ষণ থাকে না। কিন্তু এই গুগল শিটের মধ্যে টোটাল দেখো, রেলওয়ে আন্ডার গ্রাজুয়েট মক টেস্ট 2025-এ এখানে 16টা মক টেস্ট হয়েছে। নিজের নাম এখানে এন্ট্রি করবে, নাম এন্ট্রি করে কোন মক টেস্টে কি নাম্বার পাচ্ছ সেই নাম্বারগুলো এখানে অ্যাড করতে হবে। এবং শেষে এই 16টা দিনের মক টেস্ট শেষ হলে এই যে এখানে অ্যাভারেজ দেখতে পাচ্ছ। যত মক টেস্টে, কোনো মক টেস্টে কম পাবে, কোনোটা বেশি পাবে, কোনোটা অ্যাভারেজ, মানে সবগুলো নিয়ে একটা অ্যাভারেজ মার্কস তৈরি হবে, যেটা আপকামিং এক্সামগুলোতে যেই তোমার কাট অফ হতে চলেছে, তো সেই তোমার এই নাম্বারটা কিরকম হচ্ছে, অর্থাৎ এই নাম্বারটা ডিসাইড করবে যে আমি রেলের চাকরি প্রিপারেশন আমার কত দূর রয়েছে। ঠিক আছে? তো ফাইনালি যখন দেখবে রেজাল্ট বেরোবে, পরীক্ষা দেবে, রেজাল্ট বেরোবে, সেখানে যে মার্কসটা আসবে সেই মার্কসের সাথে এই মার্কসটা প্রায় হুবহু মিলে গিয়েছে, হুবহু মিলে গেছে। তো তোমাদের এটা করতে হবে, সবার জন্য এটা একদম ফ্রি। যে কেউ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখানে মার্কস আপলোড করতে পারবে। যেমন 8 নম্বর যে মক টেস্ট হচ্ছে, সেই 8 নম্বর মক টেস্টে এখানে মার্কস দেখতে পাচ্ছ 63 এশা দাস, ঠিক আছে, 78.67 অনিরুদ্ধ গাঙ্গুলি, 51 42 এরা সব সুব্রত মুদি, রেশমিকা দাস পরীক্ষা দিয়েছে। এছাড়াও আরো মক টেস্টের নাম রয়েছে এখানে, নাম 50 পেয়েছে হচ্ছে শ্বেতা দাস, শম্পা বিশ্বাস, ওকে, দেবল সং 40, রাজীব সরকার, এরা সব নাম্বার দিয়েছে। এবং এর পরবর্তীকালে তোমার নামটাও এখানে অ্যাড করে দেবে। এই নেক্সট ভিডিওতে আমরা সেই মক টেস্ট যখন আলোচনা করব, তখন তোমার নামটাও এই লিস্টে দেখতে পাবো। ওকে, তাহলে এবার আমরা শুরু করি আজকের শিফটের যে অঙ্ক, সেই অঙ্ক ক্লাসটা। প্রথম অঙ্ক দেখো আজকের, এই 14 তারিখ শিফট 2-তে যে অঙ্কগুলো দিয়েছিল, তুলনামূলক ভাবে কিন্তু আমরা যে অঙ্কগুলো এতক্ষণ করে এসেছি 7টা শিফটে, সব কোশ্চেনই রিপিট হয়েছে। রিপিট হয়েছে মানে ফিগার চেঞ্জ করে দিয়েছে শুধু, আর বাকি একই রকম রয়েছে। আর মক টেস্টে মার্কস তখনই ইমপ্রুভ হবে যখন নাম্বারটা দেখছো পরপর পরপর ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, বা একই রকম রয়েছে। একই রকম কখন থাকবে? যখন ওইটাকে অ্যানালিসিস না করবে। ইমপ্রুভ তখনই হবে যখন পুরো মক টেস্টটা আমাকে অ্যানালিসিস করতে হবে, কোন অঙ্কগুলো আমি পাচ্ছি না, কোন জিআই গুলো পাচ্ছি না, কোন জিকে গুলো হচ্ছে না, সেইগুলোকে ইমপ্রুভ করে টেক্সট বুক খুলে পড়ে নিয়ে তারপরের মক টেস্টটা আবার দিতে হবে। তাহলে ইমপ্রুভ হবে। আমি ম্যাথ একটা অ্যানালিসিস করেই দিচ্ছি, জিকেটা তোমাদেরকে লিখে নিতে হবে। ঠিক আছে? তো আজকে শুরু করি। দেখো,
ফাইন্ড দ্য ভ্যালু অফ √125, এই অঙ্কটা কিভাবে করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রুটের ভেতরে কি রয়েছে, 125 যেমন রয়েছে থাকুক, 125 প্লাস তারপরে কি রয়েছে √344 প্লাস এই 289, মানে লাস্ট থেকে এই অঙ্কগুলো শেষ থেকে ভাঙতে ভাঙতে আসতে হয়। শেষ থেকে যদি ভাঙতে আসে 289 মানে কত মুখস্থ রাখতে হবে, 17 স্কোয়ার হচ্ছে 289, তাহলে এটার সাথে 17 যোগ হয়ে যাবে, 17 হয়ে গিয়ে এটার পরে একটা স্কোয়ার রুট হবে, তাহলে প্লাস 17 যদি যোগ করি তাহলে কি হয় 125 প্লাস 125 প্লাস রুট কত হবে, এটা যদি আমরা যোগ করি 7 আর 4 11, 1 হাতে 1 4 5 6 এত 361, তাহলে √361 মানে কত, 125 সাথে যোগ করে দেবো এই √361 মানে 19 স্কোয়ার, 1 থেকে 30 স্কোয়ার রুট অবশ্যই মুখস্থ রাখতে হবে, 17 17 289, 19 স্কোয়ার হচ্ছে 361, এটাকে আমরা যদি যোগ করে দিই, এটা 125 তার সাথে যোগ করে দিই 19, তাহলে হবে কত 144, আর 144 মানে কত 12 12 144, তাহলে এটা রাইট আনসার হবে 12 হবে এটা রাইট আনসার। বুঝতে পেরেছো? স্কোয়ার রুট কিউব রুটের চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে দুটো করে প্রশ্ন আসছেই, যেমন এসএসসিতে আসে সেরকম রেলওয়েতেও দিচ্ছে। হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা? মিডিয়ান বের করার প্রসেস কি? মিডিয়ান বের করার প্রসেস হলো অ্যাসেন্ডিং অর্ডারে প্রথমে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় সাজিয়ে নাও, তারপরে তাদের মিডিল নাম্বার যেটা হবে সেটাই উত্তর। যেমন এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা দেখতে পাচ্ছি 20, তাহলে 20 এখানে লিখে দিলাম। 20-র পরের সংখ্যা, 20-র ঘরে আর কেউ আছে, 20-র ঘরে আর কেউ নেই, তাহলে 20 হয়ে গেল। এরপরে 30-এর ঘরে কেউ আছে, নেই, ডাইরেক্ট আমরা চলে আসবো 40-এর ঘরে। 40-এর ঘরে হচ্ছে 47 রয়েছে, লিখে দিলাম এখানে 47 সাজিয়ে দিলাম। তারপরে 40-এর ঘরে আর কেউ নেই, 40-এর ঘরে আর কেউ নেই। 50-এর ঘরে দেখো কে আছে, 50-এর ঘরে আছে 53 আছে, লিখে দিলাম, 52 আছে লিখে দিলাম, তাহলে 52 53 53, আর কিছু আছে 59 আছে, 59টা বাদ দিয়ে দিলাম 59, তাহলে এমনভাবে সাজিয়ে নিতে হবে। প্রথমে 59 হয়ে গেল, এরপরে 50-এর ঘরে আর কেউ নেই, 60-এর ঘরে কি আছে নাকি দেখো, 60-এর ঘরে একটা রয়েছে, তাহলে 69 এখানে লিখে নিলাম। তাহলে এরপরে 70 ঘরে দেখবো, 70 ঘরে কি রয়েছে 72, একমাত্র 72ই রয়েছে, 72 আর কেউ নেই। এরপর 80-র ঘরে দেখো 81 85 86, তাহলে 81 85 86, আর তাহলে হয়ে গেল। আর কে রইলো, পড়ে রইলো 90, 90-এর ঘরে হচ্ছে 98 98, তাহলে 98 লিখে দিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, আর এখানে একবার কাউন্ট করে নেবে 11টা আছে কিনা, এখানেও 11টা রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজানো হয়ে গেল, মানে দেখো ছোট থেকে বড় 20 47 52 53 59 61, ছোট থেকে বড় সাজাতে হবে। তারপরে মাঝে যে নাম্বারটা হবে সেটা হবে উত্তর। যেমন 11টা রয়েছে, তাহলে এখান থেকে মাঝে যদি দেখি 1 2 3 4 5 6, এটা হচ্ছে মিডিল, বাদিক থেকে যদি এটা 6 নম্বর হয়, ডান দিক থেকে 1 2 3 4 5 6, এটা 6 নম্বর হচ্ছে, অর্থাৎ বাদিক থেকে এবং ডান দিক থেকে পজিশন সেম, তাহলে এটা 69 হবে রাইট আনসার। 69 হবে রাইট আনসার। এছাড়াও এটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা করতে পারি, সেটা হচ্ছে একটা বেসিক ফর্মুলা রয়েছে, এন এর মান যদি অড হয়, তাহলে অড নাম্বার যদি হয়, তাহলে আমরা সেই অড নাম্বারের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। যেমন এখানে টোটাল কতগুলো নাম্বার আছে, টোটাল 11টা নাম্বার আছে, তাই 11 হচ্ছে কি, 11 হচ্ছে কি অড নাম্বার, তাহলে 11-র সাথে যদি আমরা 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 11 আর 1 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, তাহলে বাদিক থেকে 6 নম্বর টার্মটা হবে আমাদের রাইট আনসার, 1 2 3 4 5 6, তাহলে 69 হবে রাইট আনসার। এইভাবেও আমরা করতে পারি। ওকে, 3 নম্বর প্রশ্ন, দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 152 and 181 লিভিং রিমাইন্ডার ইজ 2 and 6 রেসপেক্টিভলি। 152 এবং 181 কে ভাগ করলে যথাক্রমে 2 ও 3 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি কত? কি বলেছে, 2 আর 3 বাদ, অবশিষ্ট পড়ে থাকছে, তাহলে ওকে বাদ দিয়ে দাও, হাটিয়ে দাও, তাহলে 152 থেকে 2 বিয়োগ করে দেবো, কত হবে 150, আর 181 থেকে কত বিয়োগ করে দেবো, 6 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে, এটা 6 বিয়োগ করলে 175, 175 অবশিষ্ট থাকবে বলেছে বাদ দিতে, তো বাদ দিয়ে দিলাম। এবার বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেইগুলোর এই গ্রেটেস্ট নাম্বার বলেছে, তো মানে গসাগু করো। তাহলে ভাগ পদ্ধতিতে যদি গসাগু করি 150-কে 175 দিয়ে, তাহলে কি হবে 150 1-কে 150, 150 ডবল তো হবে না, বেশি হয়ে যাবে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 25, 25-কে আর 150টা আবার এখানে লিখবো, তাহলে এটা 6 25 150, তাহলে এটা কত হচ্ছে 25, তাহলে 25টা হবে রাইট আনসার, 25 হবে রাইট আনসার। এটা এইচসিএফ এলসিএম থেকে অঙ্ক দিয়েছে।
চলো পরবর্তী অঙ্ক দেখো কি হবে। এইটা, এগুলো অলরেডি মক টেস্টেরই কোশ্চেন, পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন। যারা মক টেস্ট দিচ্ছ প্রত্যেকটা করে একটা 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 করে এগোচ্ছে এবং অ্যানালিসিস করছো, তারা অঙ্কগুলো করতে পারবে, তাদের কিন্তু অলরেডি প্র্যাকটিস হয়ে আছে। At what rate of interest per annum will a sum of rupees 8,000 amount to 15,625 in 1 year and 6 months? 1 year and 6 months মানে হচ্ছে 1.5 বছর, 1 বছর আর 6 মাস। যদি 8,000 টাকা মূলধন 1 বছর 6 মাসে 15,625 হয়, তাহলে অর্ধ অর্ধ বার্ষিক ভাবে চক্রবৃদ্ধি হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এখানে বলে দিয়েছে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি দিয়ে যে কটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে হাফ ইয়ারলি দিয়ে দিয়েছে। হাফ ইয়ারলি দিলে কি হয়, রেট পার্সেন্টটা হাফ হয়ে যায়। যদি 1 বছরের সুদ যদি 10% লাগে, তাহলে হাফ ইয়ারলি মানে 6 মাসে কত লাগবে? 6%। ঠিক সেরকম রেট পার্সেন্টেজটা হাফ হয়ে যাবে, আর টাইমটা কি হবে? 2 গুণ হয়ে যাবে, ইন্টু 2 গুণ হয়ে যাবে। যেমন এক্ষেত্রে আমাদের টাইম কত বলেছে? এক্ষেত্রে টাইম বলেছে 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস বা 1 বছর, এই যে 6 কে 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পুরোটাই বছরে চলে এলো। তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে 2 একে 2, 3/2। বা এক বছর 6 মাস মানে 1.5 বছর, 1.5 বছর মানে 3/2। এবার এটার সাথে কত গুণ করব? 2 গুণ করে দেবো, কারণ হাফ ইয়ারলি বলেছে। তাহলে হাফ ইয়ারলি বলেছে, তাহলে এটা কত হবে? 3 টার্ম। তার মানে 1.5 বছর আমার টোটাল টাইম হাফ ইয়ারলি করে দিতে হবে, হাফ ইয়ারলি। তাহলে 1.5 বছর মানে 18টা মাস, 6 মাস 6 মাস 6 মাস, 3বারে দিতে হবে, 3টে টার্ম হবে। এবার আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। রেট অফ ইন্টারেস্ট, আমার প্রিন্সিপাল কত? 8,000 টাকা প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 15,625 টাকা। তাহলে এইটার প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট হচ্ছে, আমার রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। কি নিয়ম? যখন রেট অফ ইন্টারেস্ট বিয়োগ বের করতে বলবে, তখন একটা প্রসেস, যত সময় বলবে সেটা করে দেবো। যদি 2 বছর বলে তাহলে হবে স্কোয়ার রুট, যদি 3 বছর বলে তাহলে হবে কিউব রুট, যদি 4 বছর হবে তাহলে হবে 4 রুট। তাহলে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। এবার 8,000 মানে কতর কিউব? যদি ভাবো শূন্য নেই, 8 রয়েছে, তাহলে 8 মানে কি 2 এর কিউব। তাহলে 3টে রয়েছে, একটা আসবে, মানে 20 যদি 3বার গুণ করি, 20 20 20, তাহলে 3টে 2 গুণ করলে 8, আর 3টে শূন্য। একই রকম ভাবে 15,625 মুখস্থ থাকলে পারবে, যাদের মুখস্থ নেই তাদেরকে বের করতে হবে। তাহলে 15,625 যদি আমরা বের করি, তাহলে কি হবে? ডাইরেক্ট লিখে দেবো 25, 25 এর কিউব মানে 15,625, 15টা মনে রাখতে হবে। যদি মুখস্থ না থাকে, তাহলে আমরা যদি বের করি, আমি স্কোয়ার রুট কিউব রুটের একটা চ্যাপ্টার পুরো করিয়েছিলাম, পুরো আমাদের ইউটিউবে পুরো করে প্লেলিস্ট করা রয়েছে, যদি দেখে নিতে চাও দেখে নিতে পারো। এটা যদি কিউব রুট বের করতে হয়, তাহলে লাস্টে 5 রয়েছে, লাস্টে 5 এখানে লিখে দেবো। এবার শেষ তিনটে ডিজিট বাদ দিয়ে দেবো। শেষ তিনটে ডিজিট বাদ দিলে 15 পড়ে থাকে। 15 কার কার কিউব রুটের মধ্যে পড়ছে? যদি 2 এর কিউব করি তাহলে হবে 8, আর 3 এর কিউব করলে 27। তাহলে 2 এর কিউব হচ্ছে 8, 3 এর কিউব 27, তার মধ্যে 15 ভ্যালুটা পড়ছে। আমরা সবসময় ছোট ভ্যালুটাকে নেবো, 3 আর 2 এর মধ্যে 25, তাহলে এটা রাইট আনসার হবে 25। লাস্টে 5 থাকা মানে এর একটাই ভ্যালু আসবে। ওকে, তাহলে 25 হয়ে গেল, বোঝা গেল? তাহলে 20:25, এটা 3 বছরে ছিল, এটা 1 বছরে বেরিয়ে গেল। ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল বেরোলো 20, আর ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট বেরোলো 25। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 20 থেকে 25 কত বেড়েছে? 5 বেড়েছে। তাহলে 5/20 ইন্টু 100, কাটাকুটি করলে কত হয়? 5 20 100, 5 5 25, 25%। কিন্তু অপশানের যদি 25% থাকতো, তাহলে কিন্তু ফেসে যেতাম, কারণ রেট অফ ইন্টারেস্ট যেটা বেরোলো 25%, এটা অপশানে যদি থাকতো টিক মেরে বেরিয়ে যেতাম, আমাদের কিন্তু নেগেটিভ হয়ে যেত। আমাদের বলেছে হাফ ইয়ারলি, ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। আর আমাকে বের করতে বলেছে কি? অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, বছরে কত, বছরের রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে হাফ ইয়ারলি যদি 25% হয়, তাহলে 1 বছরে কত হবে? এখানে আমরা লিখেছি না r/2, তাহলে এই r/2 এর মানটাই বেরিয়ে গেল। r/2 যেটা, সেটার মানই হলো 25%। তাহলে রেট অফ পার্সেন্টেজ কত হবে? r = 25 দুগুণে 50%, 50% হবে, এটা রাইট আনসার। ঠিক আছে, যেটা রেট অফ ইন্টারেস্ট বের করছে, আমরা টাইমটাকে এই যে ডবল করলাম, মানে কি 3বারে বের হলো, অর্থাৎ এটা হাফ ইয়ারলি বেরোলো রেট অফ ইন্টারেস্ট, এটাকে ডবল করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা চলে আসো, 5 নম্বর। এটা একটা বোট অ্যান্ড স্ট্রিম থেকে অঙ্কটা দিয়েছে। The speed of a boat in still water is 7 km/h and the speed of the stream is 5 km/h. স্থির জলে নৌকার গতিবেগ 7 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিমি প্রতি ঘন্টা।
তাহলে দুজনের আলাদা আলাদা বলে দিল। একজন ব্যক্তি 52.8 কিলোমিটার দূরে গিয়ে আবার ফিরে আসছে, অর্থাৎ যাচ্ছে 52.8 কিলোমিটার, আবার আসছে 52.8 কিলোমিটার, তার মোট সময় কত? টাইম বের করতে বলেছে। তার আগে আমরা বের করি, বোটের স্পিড বলে দিয়েছে আর স্টিমের স্পিড বলে দিয়েছে। তাহলে যখন ডাউন স্ট্রিম বের করবো, ডাউন স্ট্রিম মানে মনে করলাম বোটের স্পিড হচ্ছে এক্স আর স্টিমের স্পিড হচ্ছে ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? 7 আর 5 7 প্লাস 5 যোগ হয়ে যাবে, তাহলে 7 আর 5 12 কিলোমিটার পার আওয়ার। যদি বলি আপস্ট্রিম কত হবে, আপস্ট্রিম মানে কি, দুটোর বিয়োগ হবে, অর্থাৎ বোটের স্পিড থেকে রিভারের স্পিড, স্টিমের স্পিড বিয়োগ হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2 কিলোমিটার পার আওয়ার। এই পুরো জিনিসটা ভার্বালি করা যায় ডাইরেক্ট, আমি বোঝানোর জন্য লিখে লিখে করাচ্ছি। তাহলে আমাকে টোটাল টাইম বের করতে বলেছে। টোটাল টাইম, তা টাইম ইজিক্যাল টু কি আমরা জানি, টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত, 52.8 বাই টাইম, যদি ডাউন স্ট্রিম বলি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডাউন স্ট্রিম স্পিড কত, যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে তখন 12 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, প্লাস কেন করবো, টোটাল টাইম জিজ্ঞেস করেছে, এটা একটা টাইম বেরোলো। ডাউন স্ট্রিমে যেতে একটা টাইম, এবার আপ স্ট্রিমে যেতে আর একটা টাইম, 52.8 বাই 20 বাই 2। তাহলে এটা হয়ে গেল ডাউন স্ট্রিম স্পিডের যেতে টাইম, এটা আপ স্ট্রিমে যেতে টাইম, দুটোকে একসাথে বের করে দিচ্ছি যোগ করে দিয়ে। এবার কাটাকুটিটা করতে হবে, এটা যদি কাটাকুটি করি কত হবে, 26/4 অর্থাৎ 26.4। তাহলে অপশন আমরা যদি দেখি, এই 26.4 এর সাথে এটা 12 দিয়ে যখন কাটাকুটি করব তখন একটা ভ্যালু আসবে, তাহলে 26.4 এর সাথে সেই ভ্যালুটা যোগ করলে 23 হবে না, 23 হবে না। তাহলে এবার আমরা কি করব, যোগ এটা করে দিই, 12, 4 বারং 48, 5 বারং 60, বেশি হয়ে যায়, 4 বারং 48 মানে 4 পয়েন্ট সামথিং আসবে, 4 পয়েন্ট সামথিং। তাহলে 26-এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত আসবে, 30। তাহলে 30-এর আশেপাশে অপশন একমাত্র এটা রয়েছে, অপশন ডি হবে রাইট আনসার। পুরোটা সলভ করার কোনো দরকার নেই, এটা আমরা অ্যাপ্রক্সিমেট মেথডে করে দেবো, সেটা হবে 30.8 উত্তর। বাকি 40 হবে না, 23 হবে না, 29 তো হবে না, কারণ 26-এর সাথে 4 তো 4 বারং 48, অলরেডি তো কাটাকুটি 48 হয়ে যাচ্ছে, তারপরে পুরোটা করলে যোগ করে চলে আসবে। ওকে, পরের অঙ্কটা চলে আসো। 6 নম্বর প্রশ্ন, দ্য অ্যাভারেজ প্রাইস অফ 3 আইটেমস অফ ফার্নিচার ইজ 15,135। তিনটে আসবাবপত্র রয়েছে, সেই তিনটে আসবাবপত্রের গড় মূল্য হচ্ছে 15,135 টাকা। ইফ দেয়ার প্রাইসেস আর দ্য রেশিও অফ 3:5:7, দ্য প্রাইস অফ দ্য চিপেস্ট আইটেম, সব থেকে চিপেস্ট আইটেমের দামটা কত হবে। এই রেশিও প্রপোর্শনের এবং অ্যাভারেজ দুটো মিশিয়ে কনসেপ্ট, এই ধরনের অঙ্কগুলো কিন্তু রাজ্য সরকারের যে ডাব্লিউবিপি কেপির পরীক্ষা হবে সেখানে কিন্তু আসে। সবকটা প্রশ্ন গুরুত্ব নিয়ে করতে হবে, শুধুমাত্র রেলে হেল্পফুল হবে তা নয়, সমস্ত পরীক্ষাতে হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে তিনটে বস্তু রয়েছে, একটা হচ্ছে 3, একটা অনুপাত 5, একটা অনুপাত 7, 3:5:7। তাহলে টোটাল কত ইউনিট হয়ে গেল, 7 আর 5 12 আর 3 15 ইউনিট। এবার এই 15 ইউনিটের ভ্যালু, টোটাল যে 15 ইউনিট, সেই 15 ইউনিটের ভ্যালুই হচ্ছে প্রশ্নে বলে দিয়েছে কত, তিনটে আইটেমের অ্যাভারেজ বলেছে 15,135 অ্যাভারেজ। তাহলে সাম কত হবে, আমরা জানি কি সাম ইজিক্যাল টু অ্যাভারেজ ইন্টু নাম্বার, বা অ্যাভারেজ ইজিক্যাল টু কি, অ্যাভারেজ ইজিক্যাল টু সাম বাই নাম্বার। তাহলে সেক্ষেত্রে সাম যদি বের করতে চাই অ্যাভারেজের সাথে নাম্বারটা গুণ করে দিতে হবে। তাহলে এটার ভ্যালু হচ্ছে 15,135 ইন্টু 3, যতগুলো বলবে তত গুণ করে দিতে হবে সাম যখন বের করব। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, এই যে পুরো ভ্যালুটা রয়েছে তার সাথে আমরা এটাকে ভাগ করে দেবো, 15 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাকে বের করতে বলেছে প্রাইস অফ দ্য চিপেস্ট আইটেম, চিপেস্ট মানে সব থেকে সস্তা কোনটা, 7, 5, 3 এর মধ্যে ছোট যেটা সেটা চিপেস্ট হবে। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 15,135, এটা কাটাকুটি করে নিচ্ছি, 3 5 15, তাহলে নিচে 5 রইলো, আর এই 3টা এখানে গুণ হয়ে যাবে, 3টা গুণ হয়ে যাবে। এবার যদি কাটাকুটি করি দেখো সবকটার ইউনিট ডিজিট এখানে আলাদা আলাদা রয়েছে, সবকটার ইউনিট ডিজিট আলাদা রয়েছে। তাহলে এটা কাটাকুটি করে যদি করি তাহলে লাস্টে 5 একে 5, লাস্টে তো 1 আসবে, সেই 1-এর সাথে যদি 3 গুণ করি, 3 একে 3, একমাত্র এই অপশনটা রয়েছে লাস্টে 3, এই অপশনটা রয়েছে লাস্টে 3। ওকে, বা তোমরা যদি গুণও করে নাও, 3 5 3 5 15, 30, 3 5 15, 1, 5 2 10, 5 2 10, 3 5 7 35, 3 7 21, সরি এটা লাস্টে 7 আসছে, 5 7 35, তাহলে 3 7 21,
এটা রাইট আনসার হবে লাস্টে 9089। ওকে, নেক্সট অঙ্ক চলে আসি। 7 নম্বর প্রশ্নটা দেখো, এটা একটা স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্ক দিয়েছে, যেখানে বলেছে a 100 মিটার লং ট্রেন ওভারটেক্স এ ম্যান মুভিং এট এ স্পিড অফ 9 কিলোমিটার পার আওয়ার ব্র্যাকেটে ইন সেম ডিরেকশন ইন 30 সেকেন্ড। মানে কি বলছে, 100 মিটারের একটা লম্বা ট্রেন 9 কিমি প্রতি ঘন্টা গতিতে একই দিকে চলমান একজন ব্যক্তিকে 30 সেকেন্ডে ওভারটেক করে। ওকে, হাউ মাচ টাইম ইন সেকেন্ড উইল দিস ট্রেন, কত সময় পরে ওই ট্রেনটি কমপ্লিটলি ক্রস অ্যানাদার 220 মিটার লং ট্রেন, আরো একটা 220 মিটার লম্বা ট্রেনকে অতিক্রম করবে, মুভিং ইন দা অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশনে আসছে, যার স্পিড হচ্ছে 51 কিলোমিটার পার আওয়ার। কিছু না, এখানে ফুল স্টপ আছে, দুটো পার্টে ভাগ করে নাও, দুটো পার্টে ভাগ করে নিয়ে পার্টে পার্টে করো। প্রথমের পার্টটা থেকে আমরা কি বের করতে পারি, 100 মিটারের লম্বা ট্রেন বলে দিয়েছে, আর অপোজিট সেম দিকে আর একটা মানুষ যাচ্ছে, যার স্পিড হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ দুজনে সেম ডিরেকশনে যাচ্ছে। সেম ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড কি হয়, সেম ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়। দুটো স্পিড, একজনের স্পিড এক্স, একজনের সরি দুটো একই দিকে গেলে দুটো বিয়োগ হয়ে যায়, একজনের স্পিড এক্স একজনের স্পিড ওয়াই, তাহলে দুটোর বিয়োগ হয়ে যায়। ওকে, এবার তাহলে আমি শুরুতে কি পাচ্ছি, সময়টা আছে, আর দ্বিতীয় মানুষটার হচ্ছে স্পিড বলে দিয়েছে, কিন্তু ট্রেনটার স্পিড বলে দেয়নি। তাহলে এখান থেকে ট্রেনটার স্পিড বের করবো। আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে কি, একটা মানুষকে অতিক্রম করছে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে। ঠিক আছে, যদি একটা ব্রিজ বা টানেল বলতো তাহলে সেটা যোগ হতো, কিন্তু সেটা বলে দেয়নি, মানুষকে অতিক্রম করছে মানে ট্রেনটা নিজের স্পিড অতিক্রম করছে। তাহলে 100 ইজিক্যাল টু স্পিড, স্পিড কত, ট্রেনটার স্পিডটা জানি না, ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনের স্পিড, আর মাইনাস হবে কত, 9 কিলোমিটার পার আওয়ার, কারণ হচ্ছে রিলেটিভ স্পিড একই দিকে গেলে বিয়োগ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে, দুটো একই অপোজিট ডিরেকশন হলে যোগ হবে, তাহলে ট্রেনের স্পিড ধরে নিলাম এক্স মাইনাস 9, এক্স মাইনাস 9, এটা কি ইউনিট আছে, কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম কত বলেছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড যদি টাইম হয়, তাহলে এবার আমরা ক্যালকুলেট করব। তাহলে এটা যদি কাটাকুটি করি, এই শূন্যর সাথে এদিকে শূন্য কেটে দিলাম, এটা 3 6 18, আর এটা 5 দুগুণে 10, তাহলে এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 6 দুগুণে 12, তাহলে এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান 12 আর 9 21, 21 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার নয়, মিটার পার সেকেন্ড, কারণ এটা মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি আমরা, 21 মিটার পার সেকেন্ড। ওকে, 21 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথম যে স্টেটমেন্ট বলেছে সেখান থেকে ট্রেনটার স্পিড পেয়ে গেলাম। এবার জিজ্ঞেস করেছে কত সময় পরে ওই অপোজিট ডিরেকশনে একটা 220 মিটার লম্বা ট্রেন আসছে, তাকে অতিক্রম করবে কত সময় পরে, যেখানে ওই ট্রেনটার স্পিড বলে দিয়েছে 51 কিলোমিটার পার আওয়ার, আর এই ট্রেনটার স্পিড আমরা জানি। তাহলে এবার কি করে করব, তাহলে টোটাল ডিস্টেন্স, ট্রেন লেন্থ, দুটো ট্রেনের দুটো স্পিড যোগ করে দেবো, তাহলে একটা ট্রেনের হচ্ছে 100, আর এখন যে ট্রেনটা রয়েছে তার হচ্ছে 220, তাহলে ডিস্টেন্স হয়ে গেল, আর স্পিড ইন্টু টাইম, স্পিড কত দুজনের, এর হচ্ছে 51 কিলোমিটার পার আওয়ার, আর এর হচ্ছে কত 21 কিলোমিটার পার আওয়ার, আর টাইম হচ্ছে কত সেকেন্ড বলেছে, টাইমটি আমাদের বের করতে বলেছে, টাইমটা আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে এটাকে আগে আমরা বের করে নিই, মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। তাহলে 51টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে কত করব, 5/18 দিয়ে গুণ করে দেবো, 5/18 দিয়ে গুণ করে দেবো। তাহলে দুটো যদি স্পিড তাহলে যোগ হয়ে যাবে, সেক্ষেত্রে 51 প্লাস 21 ইন্টু টাইম, এটাকে আবার কি করতে হবে, ইন্টু 5/18 যদি করি, মিটার পার সেকেন্ডে বেরিয়ে যাবে, টাইমটা এটা, তার মানে এটা 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 কিসে বেরিয়েছিল, এটা এটা কিলোমিটার পার আওয়ারে বেরিয়েছিল।
তবেই আমরা এটাকে মিটার পার সেকেন্ড করছি। এখানে একবার চেক করে নিই ক্রস ডিস্টেন্স মিটার এক্স মাইনাস 9, এক্সটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে ধরেছি, 9টা কিলোমিটার পার আওয়ারে ধরেছি, 5/18 মিটার পার সেকেন্ড, সেকেন্ডের সাথে 30 সেকেন্ড কেটে দিলাম। আচ্ছা মিটার মিটার কেটে গেল, সবই কেটে গেল। ঠিক আছে দেখো, তাহলে 220 আর 320 এটা যোগ করলে কত হবে? 330 ইকুয়ালস টু, এটা যদি যোগ করি 50 60 70 72, 72 ইন্টু 5/18 ইন্টু টাইম টি, তাহলে এটা 4 18 72, 4 5 20, 0, এটা 220, 320 এটা, তাহলে 16, টাইম হচ্ছে 16 সেকেন্ড, 16 সেকেন্ড হবে এটা রাইট আনসার, 16 সেকেন্ড হবে রাইট আনসার। ওকে, জায়গাটা ছোট হয়ে গেছে যে কারণে অঙ্কটা ধরলো না, কিন্তু দুটো স্টেপে এইভাবে বুঝে বুঝে করলে হয়ে যাবে। তারপরে অঙ্কটা দেখো, কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, আছি। এ ডিলার মার্কস ইজ গুড অ্যাট 5% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের উপর 5% বেশি দামে চিহ্নিত করেন এবং চিহ্নিত মূল্যে 67% ছাড় দেন, তার লাভ বা ক্ষতি কত শতাংশ? তাহলে কার উপরে বলেছে? কস্ট প্রাইসের উপর বলেছে, তাহলে কস্ট প্রাইসটাকে ধরে নেবো 100, তাহলে মার্ক প্রাইস কত হবে? মার্ক প্রাইসটা হচ্ছে ওর উপরে 5%, তাহলে 105। কস্ট প্রাইস আমার যদি 100 হয়, তার উপর 5% বেশি, মানে মার্ক প্রাইস 105। তাহলে সেলিং প্রাইস কত হবে? এই কত ডিসকাউন্ট দিচ্ছে? 67% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 105-এর ওপরে সে ডিসকাউন্ট দিচ্ছে 67%, তার মানে বিক্রি করছে কত? 33%, 33/100, 33% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এক্ষেত্রে এবার কি করবো? 105 আর 33 গুণ করব, যদি গুণ করি 105-এর সাথে 33 গুণ করলে কি হবে? যদি গুণ করি 3 5 15, 3 1 3, 3 5 15, 3 1 3, তাহলে 5 5 আর 1 6, 3 আর 1 4, 3, এটা কত বেরোচ্ছে? 3465, দুটোর আগে দশমিক, মানে এটা। তার মানে 100 টাকা যদি, এখন বলেছে আমি কি বের করতে বলেছে? গেন বা লস কত হবে। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় সিপি, তাহলে সেলিং প্রাইস কত? 34.65, তাহলে অবশ্যই আমার লস হচ্ছে। তাহলে লস বললে সবকটা অপশনই লস রয়েছে, তাহলে কত লস হচ্ছে? 100 থেকে 34.65 যদি বিয়োগ করে দিই, দশমিকের পরে কি হবে? এই দশমিক পরে জিরো রয়েছে, তাহলে 65 বিয়োগ করলে হবে কত? 35। 35 কোন অপশনে আছে? একমাত্র এটাতে রয়েছে, 65.35 হবে রাইট আনসার, 65.35% সরাসরি বেরিয়ে যাবে। কত কম? 65.35/100 ইন্টু 100 করলে পার্সেন্টেজে বেরিয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখে নিই। 9 নম্বর প্রশ্ন ইভালুয়েট করতে দিয়েছে, এটা যদি গুণ করি তাহলে কত হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88, তাহলে 22 মাইনাস 88 যদি করি তাহলে এটা কত বেরোবে? 22 মাইনাস 88 পুরোটা যদি করি তাহলে এখান থেকে বেরোবে -66, এই পুরো ফার্স্ট ব্র্যাকেট থেকে বেরোবে -66, এখান থেকে বেরোবে -66, সেখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 22 প্লাস কি হবে? 22 প্লাস 66 করলে কত হবে? আবার এই এই সেকেন্ড ব্র্যাকেট এটা হয়ে যাবে 88, 88, তাহলে এটা হয়ে গেল কি? প্লাস 88 হয়ে গেল। আবার এখানে মাইনাস একটা আছে, তাহলে 22 থেকে যদি 88 বিয়োগ করে দিই -66 হয়ে যাবে, সেক্ষেত্রে আবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 22 আর ওই প্লাস 66 করলে 88 হবে, এটা রাইট আনসার, 88 হবে রাইট আনসার। শেষ থেকে করতে হয়, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, প্রথমে গুণের কাজ করতে হয়, প্রথমে বিয়োগ নাই, বদমাস ফর্মুলা অনুযায়ী প্রথমে গুণের কাজ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে, তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস করে এইভাবে করতে হবে। ওকে, নেক্সট অঙ্ক দেখো, পরবর্তী কি বলেছে? 10 নম্বর। 10 নম্বর প্রশ্ন বলেছে দ্য লেন্থ অফ দ্য বেস অফ এ প্যারালেলোগ্রাম, একটা সমান্তরাল চতুর্ভুজের বেস বলে দিয়েছে, আর হাইট বলে দিয়েছে, আর এক্স এর আর ওয়াই এর মান বলে দিয়েছে, তাহলে আমাকে বলেছে এর ক্ষেত্রফল কত। তাহলে প্যারালেলোগ্রাম, আগের দিন প্যারালেলোগ্রামের একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনে বলেছিল এরিয়া বের করতে, এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট, এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট। প্যারালেলোগ্রাম বা সমান্তরাল চতুর্ভুজ, সামান্তরিকের ফর্মুলা হচ্ছে বেস ইন্টু হাইট। আগের দিন একটা অঙ্ক ছিল, এরকম ভাবে করিয়েছিলাম, ছবি এঁকে দিয়েছিল, সেটা এটাকে এক্সটেন্ড করে দেবো, এটাকে এক্সটেন্ড করে দেবো, তাহলে এটা পুরোটা হয়ে যাবে বেস, আর এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, বেসের সাথে হাইট গুণ করে দিলে আমাদের সেটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে এখানে বেস কত বলেছে? বেস বলেছে 4x² - 7xy + y² ইন্টু
হাইট কত বলে দিয়েছে, হাইট বলেছে এক্স প্লাস ওয়াই। এবার এক্স এর আর ওয়াই এর মানগুলো বসিয়ে দিতে হবে। এক্স এর মান কত 3, তাহলে এখানে যদি 3 বসায় 3 এর স্কোয়ার, তাহলে 4 ইন্টু 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে 9, 4 9 36, মাইনাস 7 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 3 আর ওয়াই এর জায়গায় -2, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস হয়ে গেল। আর এটা হচ্ছে 3 দুগুণে 6, 6 7 কে 42, প্লাস ওয়াই স্কোয়ার মানে -2 এর স্কোয়ার করলে হবে 4, ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 3 এর সাথে 2 যোগ করলে 3 থেকে 2 বাদ দিলে 1, এক্স প্লাস ওয়াই মানে এটা যদি 3 বসায় আর এটা -2 হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস, তাই 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে এটা যদি যোগ বিয়োগ করি কত হবে, 36 আর 4 40, 40 আর 40 82, 82 ইন্টু 1 করলে 82 একে 82, 82 মিটার স্কোয়ার হবে, এটা রাইট আনসার। 11 নম্বর প্রশ্ন, মিন প্রপোর্শনাল বের করতে বলেছে। সেম টাইপের একটা অঙ্ক আগের দিন ছিল, আগের দিন দিয়েছিল, এখানেও সেম শিফটে দিয়েছে। দেখো কিভাবে করবো। মিন প্রপোর্শনাল মানে হচ্ছে রুট এ বি, মানে এর জায়গায় যা থাকুক বি জায়গায় যাই থাকুক, এখানে এ মানে ওই শুরুটা ধরে নিলাম, 18 প্লাস 10 রুট 7, এটা হচ্ছে এ, ইন্টু বি মানে কত, বি মানে হচ্ছে 18 মাইনাস 4 রুট 7। বলে যে প্লেন গুণ করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। প্লেন গুণ মানে কি, এই 18-এর সাথে পুরো ব্র্যাকেটটাকে গুণ করে দেবো, আবার এটার সাথে পুরো ব্র্যাকেটটা গুণ করে দেবো। তাহলে স্কোয়ার রুটের মধ্যে কি থাকবে, 18 18 324, 324, তারপর এটা মাইনাস হচ্ছে মাইনাস, 18-এর সাথে 4 গুণ করলে 4 18 72 রুট 7, তারপরে আবার প্লাস 10-এর সাথে এটা পুরোটা করবো, এটার সাথে পুরোটা করবো। তাহলে 18 আর 10 যোগ করলে কত হয়, 180, গুণ করলে 180 রুট 7, আর এটা প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করলে কি হবে, 4 10 40, এটা হবে কি 10 রুট 7 আর 4 রুট 7 যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, কি হবে, 4 10 40 হয়ে গেল, আর রুট 7 এর সাথে রুট 7 গুণ করলে 7 হয়, রুট 7 এর সাথে রুট 7 গুণ করলে 7 হয়, তাহলে এটা 4 7 কে 28, 280, 280। যদি আমরা এটা করি তাহলে কি পাবো, দেখো রুট 324 থেকে 280 যদি বাদ দিই, 80 20 20 40, 44, 44, তাহলে 44 কোন অপশনে আছে, এই দুটো বাদ হয়ে গেল, অপশন 1 আর 3 এর মধ্যে হবে রাইট আনসার। তারপরে কি করব, মাইনাস রুট 72 রুট 7 আর 180 রুট 7, এটাকে যোগ বিয়োগ করবো, বড় চিহ্ন বসবে, প্লাস বসবে, 180 থেকে 72 বাদ দিলে 10 থেকে 2 বাদ দিলে 8, তার মানে 8 কোন অপশনে আছে, এটা 108 রুট 7, তাহলে রাইট আনসার হবে অপশন 1। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্নটা, in a bag containing red, green and pink tokens are the ratio of red to green token 7:4। তাহলে লিখে নি এখানে, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন, এই রেড টু গ্রিনের মধ্যে রেশিও বলেছে 7:4, while the ratio pink to red 20:21, পিঙ্ক টু রেড, তাহলে এখানে হচ্ছে পিঙ্ক, সেই পিঙ্ক আর রেড এর মধ্যে 20:11, তাহলে পিঙ্ক যদি 20 হয়, রেড হচ্ছে 11। ওকে, হোয়াট ইজ দ্য রেশিও অফ গ্রিন টু পিঙ্ক, তাহলে গ্রিন টু পিঙ্কের রেশিও কি হবে, গ্রিনের সাথে পিঙ্কের রেশিও কি হবে, তাহলে এখানে দেখছি রেড 7, এখানে হচ্ছে রেড 11, দুটো তো আলাদা, তাহলে দুটোকে সেম করতে হবে, দুটোকে সেম করতে গেলে কি করতে হবে, একে 11 দিয়ে গুণ করে দেবো, তাহলে 7 11 77 হয়ে গেল, একে 7 দিয়ে গুণ করে দেবো, 7 11 77 হয়ে গেল, একে 11 দিয়ে গুণ করলে একেও 11 দিয়ে গুণ করতে হবে, একে 7 দিয়ে গুণ করলে একেও 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার কি দাঁড়ালো রেশিওটা, 7 11 77 ইস টু গ্রিনের হচ্ছে 4 11 44 ইস টু পিঙ্কের হচ্ছে 140। আমাকে বের করতে বলেছে গ্রিন টু পিঙ্ক, গ্রিন ইস টু পিঙ্ক কত হবে, গ্রিন ইস টু পিঙ্ক কত হবে, তাহলে গ্রিন কত 44 আর পিঙ্ক কত 140, কোনো অপশানে নেই, তাহলে এটা কি করতে হবে, কাটাকুটি করতে হবে, 4 দিয়ে কাটাকুটি করি, 4 11 44, 4 দিয়ে 3 4 12, 3 5 11 ইস টু 35, অপশন বি হবে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে। 13 নম্বর প্রশ্ন দেখো, 4 ইস টু, এটা একটা রেশিও বলে দিয়েছে, এটা একটা রেশিও বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ এক্স টু ওয়াই, তাহলে এই ধরনের অঙ্ক প্রচুর করেছি আমরা। 4:16 মানে 4/16, ডবল ইস টু মানে হচ্ছে ইজিক্যাল টু 7.3 ইস টু এক্স মানে বাই এক্স, তাহলে 4 একে 4, 4 4 16, এক্স এর মান হবে কত, 4 ইন্টু 7.3, 4 ইন্টু 7.3। এই রেশিও থেকে আমরা কি বের করতে, 4:32 মানে 4/32,
ইকুয়ালস টু 7:y মানে 7/y। তাহলে এটা 4×8 = 32, y এর মান কত বেরোচ্ছে 7×8 = 56, 56। তাহলে আমাদের বের করতে বলেছে x ইজ টু y এর মান কত হবে। x এর মান হচ্ছে 4 × 7.3 ইজ টু y এর মান হচ্ছে 56, 56। তাহলে এটা কাটাকুটি করে দিই 4 দিয়ে, 4×1 = 4, 4×4 = 4×14 = 56। ওকে, আর এখানে যদি আমি দশমিক তুলে দিই, তলায় যদি 10 নিয়ে আসি, তাহলে এটার সাথে 10 গুণ হবে, বা এটা যদি নাও করি দুজনের সাথে 10 গুণ করে দিই, যদি 10 গুণ করি এটা হবে 73 ইস টু, এটা 10 গুণ করলে হবে 140, 73:140 হবে রাইট আনসার। যেরকম ভাবে খুশি করতে পারো ক্যালকুলেশন, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, এ ম্যান হ্যাজ ইনভেস্টেড 50,000 at a rate of 12% per annum simple interest for 4 years. Find the amount he will receive after 4 years. একজন ব্যক্তি 4 বছরের জন্য 50,000 টাকা 12% ইন্টারেস্টে বিনিয়োগ করেছে, বলেছে 4 বছর পরে সে কত টাকা পাবে। তাহলে আমাদের এসআইটা আগে বের করি। এসআই ইজিক্যাল টু PRT/100। আমাকে বের করতে বলেছে কি অ্যামাউন্ট, 4 বছর পরে কত টাকা হবে। তো 4 বছর পরে অ্যামাউন্ট বের করার সূত্র কি, প্রিন্সিপাল প্লাস এসআই। প্রিন্সিপালের সাথে সুদটা বা ইন্টারেস্টটা যখন অ্যাড করে দেবো তখন অ্যামাউন্ট পাবো। তাহলে PRT/100 এটা কত টাকা বলেছে 50,000 টাকা, ইন্টু RT মানে কত 1 বছরে 12%, তাহলে 4 বছরে কত 4 × 48%, মানে 48/100। অথবা পি এর জায়গায় 50,000, আর এর জায়গায় হচ্ছে 12%, আর টি এর জায়গায় 4/100 করবে, বেরিয়ে যাবে। তাহলে দুটো জিরো কেটে দিলাম, তাহলে 0 0 5 দিয়ে 5×8 = 40, 0 হাতে 4, 4×5 = 20, 8×4 = 24, 24,000। 5×8 = 40, 0 হাতে 4, 4×5 = 20, 24, 24,000। তাহলে প্রিন্সিপালটা কত হবে, এই 24,000-এর সাথে যোগ করে দেবো ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত 5,000, 50,000। এটা হচ্ছে ইন্টারেস্ট বেরোলো, সরি ইন্টারেস্ট। তাহলে তার সাথে আমরা যোগ করে দেবো কত প্রিন্সিপালটা 50,000। যদি যোগ করে দিই 0 0 0 4 5 আর 2 7, 74,000, 74,000 হবে এটা রাইট আনসার। 74,000 হবে রাইট আনসার। 15 নম্বর প্রশ্নটা, বাবা কি শক্ত অঙ্ক, সব থেকে শক্ত অঙ্ক এটা শিফটের মধ্যে। 4% অফ x ইকুয়ালস টু 24, 4% মানে তলায় 100, অফ থাকা মানে হচ্ছে গুণ, ইন্টু এক্স ইকুয়ালস টু 24। 4×1 = 4, 4×25 = 100, বা 4×6 = 24 করলে হবে। এটা আরো জটিল করে দিলাম, 4×6 = 24, এক্স এর মান হবে 600, 600 হবে এটা রাইট আনসার। বুঝতে পেরেছো শক্ত অঙ্কটা। 16 নম্বর প্রশ্ন, ডিসকাউন্টের অঙ্ক দিয়েছে একটা। দ্য মার্ক প্রাইস অফ এ ল্যাপটপ ইজ 750। একটা ল্যাপটপের মার্ক প্রাইস হচ্ছে 750 টাকা। ইট সেলস উইথ টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 4% and 25%। দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, একটা হচ্ছে 4%, একটা হচ্ছে 25%। অ্যাডিশনাল 25% ডিসকাউন্ট ইজ গিভেন অন ক্যাশ পেমেন্ট। যদি ক্যাশ পেমেন্ট করে কেউ, ক্যাশ পেমেন্ট করলে আরো 25% তাকে ডিসকাউন্ট দেওয়া হবে ওই ল্যাপটপটাতে। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য ল্যাপটপ অন ক্যাশ পেমেন্ট। যদি ক্যাশ পেমেন্ট করে সত্যি করে, তাহলে সে কত টাকায় পাবে, অর্থাৎ এই যে 750 টাকার জায়গায় কত টাকায় পাবে। এবার পরীক্ষার সময় অঙ্কটা যেভাবেই থাক, যদি 750 জায়গায় 30,000 টাকা দাম একটা ল্যাপটপের, বা 50,000 টাকা দাম, তার উপরে দুবার ডিসকাউন্ট দিল, বলে ক্যাশ পেমেন্ট করলে, ডাউন পেমেন্ট নয়, ক্যাশ পেমেন্ট করলে আরো একবার ডিসকাউন্ট দেবো। তাহলে প্রসেস হচ্ছে একটাই, সেই প্রসেসটা কি, প্রথমে এই দুটো পার্সেন্টেজটাকে, এই দুটো যে ডিসকাউন্ট আছে সেই দুটো ডিসকাউন্টের ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করবে। ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করার ফর্মুলা হচ্ছে x + y - x × y/100। তাহলে 4 + 25 - 4 × 25/100, এটা যদি বের করি কত হবে 25, 4×25 = 100, 100 কেটে গেলে 1 পড়ে থাকে, অথবা 4×25 = 100, 4 4 কেটে গেল, তাহলে 25 আর 4 কত হয়ে গেল 29 - 1, এটা হচ্ছে 28%। এটার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বেরিয়ে গেল কত 28%। এবার কি বলেছে, এই তো ডিসকাউন্ট দিল, তাহলে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট 28% পাচ্ছে, তার সাথে ক্যাশ দেওয়ার জন্য সে আরো 25% পাচ্ছে, তাহলে আবার আবার ডিসকাউন্ট হবে। তাহলে একই রকম ভাবে আবার যেটা বেরোবে তার সাথে আবার এটা বের করবো। তাহলে 28 + 25 - 28 × 25/100। তাহলে এটা কাটাকুটি করলে 25 × 25, 4×25 = 100, 4×7 = 28।
তাহলে 25 আর 28 53, 53 থেকে যদি 7 বিয়োগ করে দিই 46% হবে, 46%। এবার আমাকে বলেছে যে সেলিং প্রাইস কত হবে। সেলিং প্রাইস মার্ক প্রাইসের উপরে সবসময় সেলিং প্রাইস দেয়। মার্ক প্রাইস হচ্ছে কত 750 ইন্টু সবসময় মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট দিলে আমরা সেলিং প্রাইস পাই, যেটা ট্যাগের মধ্যে লেখা আছে এমআরপি, তার মধ্যে যে ছাড়টা ডিসকাউন্ট দেয় সেটা দিয়ে আমরা সেলিং প্রাইস পাই। তাহলে সেলিং প্রাইস ইজিক্যাল টু মার্ক প্রাইস কত এত 750 ইন্টু ডিসকাউন্ট পার্সেন্ট কত 46% ডিসকাউন্ট যদি দেয় তাহলে আলটিমেটলি কত টাকায় পাচ্ছে সে 46% যদি ডিসকাউন্ট দেয় 54% পাবে, 54 পাবে, তাই তো 100 থেকে 46 বাদ দেবো তাহলে আমরা 54 পাবে। সেলিং প্রাইস বের করার প্রসেস হচ্ছে মার্ক প্রাইস ইন্টু ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100, ডি বাই 100। ওকে, সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, এবার একটা কাটাকুটি করে নি, 0 0 কেটে গেল, 4 5 20, লাস্টে 0 আসবে, এটা গুণ করে দাও, 75-এর সাথে 54 যদি গুণ করে দিই আমরা কত হবে 4 5 20, 0 হাতে রইলো 2, 4 7 কে 28, 5 5 25, 28 আর 25 যোগ করলে 53, 53 আর 2 55 আর 5 হাতে 5, 5 7 কে 35 আর 5 40, 4050 আর নিচে একটা 10 আছে, অর্থাৎ 4050, নিচে একটা 10 আছে, 10 10 কেটে গেল, 405 হবে এটা রাইট আনসার। ক্লোজ, অপশনগুলো খুব ক্লোজ আছে, 402, 406, 405, 407, এটা রাইট আনসার হবে 405। ওকে, এই ধরনের অঙ্ক আরো যত দেবে তত করতে পারবে একবার শিখে গেলে। If the 8-digit number is divisible by 3, the maximum value of p। 3 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি? 3 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে সমস্ত সংখ্যাকে আমরা যোগ করব, তার ডিজিটগুলো যোগ করব, ডিজিটগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। যদি আমরা সবকটা যোগ করি, যেমন 5 এখানে করি, 5 5 আর 1 কত 6, 6 এর সাথে যদি আমরা 8 যোগ করি কত হবে 8 আর 6 14, সেই 14 এর সাথে যদি 8 যোগ করি তাহলে হবে 22, সেই 22 এর সাথে 0 যোগ করা যায় না করা তাই 6 যদি যোগ করি 28, 28 এর সাথে যদি 9 যোগ করি তাহলে হবে কত 37, 37, তাই 37 তার সাথে যোগ করছি কত পি, এই 37 প্লাস পি এর জায়গায় কত বসালে আমার পুরোপুরি এটা 3 দিয়ে ভাগ চলে যাবে। সব থেকে বড় আমাকে বলেছে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে অপশনে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা 4 8 6 3, আগে 8টাকে দেখি, আগে 8টাকে বসাই, তাহলে 37 এর সাথে যদি আমরা 8টাকে বসাই তাহলে কত হবে, কত হচ্ছে এটা 46 45 45 45। এবার হচ্ছে এই 45 কে 3 দিয়ে ভাগ যায় কিনা, 45 দিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এটা পুরোপুরি ভাগ চলে যাবে, 3 5 15, তাহলে এটা রাইট আনসার হবে অপশন 8, আর বাকিগুলো চেক করার দরকারই নেই। ওকে, এই সেম টাইপের কোশ্চেন আগের দিন আমাদের যে 7 নম্বর ক্লাসটা হয়েছিল 13 তারিখের শিফট আলোচনা করেছিলাম, সেখানে আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছিলাম, মিনিমাম ভ্যালু বের করে দিয়েছিলাম, সেই প্রশ্নটা ভুল হয়েছিল, একটা ভাই কমেন্টে আমাকে জানিয়েছো, কমেন্ট করেছিল এবং এক্সপ্লেনও করে দিয়েছিল সব ভাগ করে দিয়ে, তো সেই প্রশ্নটা আমি এখানে আবার নিয়েছি, সেটা ছিল এই কোশ্চেনটা 12/6/2025 শিফট 1। এখানে বলেছে একটা 8 ডিজিট নাম্বার আছে, সেটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ পি, পি এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে। তাহলে বলেছিলাম 4 দিয়ে ভাগ করার নিয়ম শেষ দুটো ডিজিট, কিন্তু শেষ দুটো ডিজিটে 8 আছে, তাহলে আমাকে পি এর ভ্যালু বসাতে হবে। যদি পি এর জায়গায় সব থেকে বড় ভ্যালু 9 বসাই, এখানে যদি 9 বসাই তাহলে দেখো 9 দিয়ে যদি আমরা বসাই তাহলে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে। ঠিক আছে, এই তিনটে ডিজিটকে যদি করো, লাস্টে রয়েছে 9 8 8, এইটাকে যদি আমরা করি 4 দিয়ে তাহলে মিলে যাচ্ছে, 4 দুগুণে 8, 1 4 4 16, 2 28, 4 7 কে 28, পুরোপুরি মিলে যাচ্ছে, সেই জন্য এটা রাইট আনসার হবে কত 9, 9 হবে এটা রাইট আনসার। ওকে, 9 হবে এটা রাইট আনসার, এক্সপ্লেন করে দিলাম। এরপর আমরা চলে যাই যে অঙ্কগুলো করছিলাম। কত নম্বর আমাদের হলো 17 পর্যন্ত হয়েছিল, এখন হবে 18 নম্বর অঙ্ক 28। কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে একটা করে অঙ্ক প্রত্যেকটা শিফটেই আসছে। দ্য রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন 7x² - 10x + 3 কি হবে। তাহলে পুরোটা সলভ করতে লাগবে না, আগের দিনও বলেছিলাম, আরেকবার দেখে নাও যদি না ভুলে গিয়ে থাকো। কি করতে হবে, এই প্রথমের সাথে লাস্টেরটা গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে 3-এর সাথে 7 যদি আমরা গুণ করি, গুণ করলে কত হবে 21, 21কে ভেঙে কত আনতে হবে 10, 21কে ভেঙে 10 আনবো কি করে, 3 7 কে 21, একমাত্র -7 আর -3 করলে তবেই 10 আসবে, -7 আর -3 করলে তবেই 10 আসবে। ঠিক আছে, উত্তর আমাদের কি হবে, এই -7 হলে কি হবে +7 করে দেবে, আর এটা +3 করে দেবে, যদি সামনে 7 না থাকতো তাহলে এটা হতো উত্তর।
কিন্তু সামনে আমার কি রয়েছে 7 রয়েছে, সেই জন্য আমার এটাকে 7 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে একটা হচ্ছে কি, যদি কাটাকুটি করি, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে +3/7। কোন অপশানে আছে? অপশান 1 হবে রাইট আনসার। কেউ চাইলে পুরোপুরি ভেঙে মিডিল টার্ম ফ্যাক্টরে করতে পারো। ডিটেল মেথডে করতে পারো, ডিটেল মেথড করতে লাগবে না বলেই শর্টে করে দিলাম। 19 নম্বর প্রশ্ন, the mode of a data is exists is mean, mode of a data is exists in mean by 20.1, then the mode exists the median, mode exists the median by dash, use empirical formula। এই টাইপের অঙ্ক আগের দুটো শিফটে ছিল, কিন্তু আমি সেখানে মিস করে গিয়েছিলাম সলভ করতে গেলে। এটা সব থেকে যদি বলে, দেখো মোড এক্সিস্ট বাই মিন বলে যদি দেয়, আর বের করতে বলে মোড এক্সিস্ট বাই মিডিয়ান, মোডের সাথে মিনের রিলেশন বলে দিল, আর বের করতে বলেছে মোডের সাথে মিডিয়ান, মোড মিডিয়ানের থেকে কত বেশি হবে, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট তোমরা বের করে দেবে 20.1 মাইনাস 20.1 কে 3 দিয়ে ভাগ করে দেবে, উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা কত হবে, 20.1 থেকে যদি বিয়োগ করে দিই, 3 6 18, 3 7 21, 6.7 মাইনাস করলে হবে এটা 13.4, 13.4 হবে রাইট আনসার। যদি সেভাবে না করি তাহলে আমাদের লং মেথডে করতে হবে। বলে দিচ্ছি আমি, আমরা জানি কি, এখানে প্রশ্নে বলে দিয়েছে কি মোড অফ এ ডেটা ইজ এক্সিস্ট, এক্সিস্ট মানে বেশি, মিনের থেকে বেশি, কত বেশি, মিনের থেকে 20.1 বেশি। তাহলে মোডের ভ্যালু কি হবে, মোডের ভ্যালু কি হবে 20.1 প্লাস মিন। ওকে, এবার আমরা যে এমপিথেটিক্যাল ফর্মুলা, যে ফর্মুলাটা বলছে, সেই ফর্মুলাটা কি জানি, সেই ফর্মুলা হচ্ছে মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। 3 মিডিয়ান, 2 4 6টা রয়েছে, তার হাফ 3, 2 4টে রয়েছে, 4 হাফ হচ্ছে 2, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমাকে বের করতে বলেছে কি মোড মাইনাস মিডিয়ান, বের করতে বলেছে মোড মাইনাস মিডিয়ান। এখানে মোডের মান বের করে নিয়েছি, মোড ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে, এই যে 21.5 মাইন প্লাস মিন। তাহলে মিডিয়ানটাকেও আমাকে এমন ভাবে বের করতে হবে যেখানে মিনটা থাকবে, মিনটা কেটে কেটে যাবে, তাহলে এখান থেকে মিডিয়ানটা বের করতে হবে। এবার এই মোডের জায়গায় এইটা মানটা যদি বসিয়ে দিই, তাহলে কি হবে, মোডের জায়গায় আমি বসিয়ে দিলাম 20.1 প্লাস মিন, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে মিনটা এদিকে চলে এলে কি হবে, 3 মিডিয়ানের মান কত বেরোবে, যদি আমি এখানে বের করি 3 মিডিয়ানের মান বেরোবে, 2 মিনটা এদিকে চলে আসবে, তার 3 মিন হয়ে যাবে, 3 মিন প্লাস 20.1, তার মানে আলটিমেটলি 3 মিন প্লাস 20.1। তাহলে এখান থেকে মিডিয়ানের মান যদি বের করি, মিডিয়ান কি বেরোবে, 3 কে 3 দিয়ে ভাগ করলে হবে শুধু মিন পড়ে থাকবে, শুধু মিন পড়ে থাকলে প্লাস 20.1 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 6.7, 6.7 মানে আলটিমেটলি 3 দিয়ে সে ভাগ করতেই হলো, এই যে 20.1 কে 3 দিয়ে ভাগ করলাম 6.7 বেরোলো, সেই ভাগ করতেই হলো। এবার মিডিয়ানের মানটা এখানে বসিয়ে দিই, এই মোড মানে কি বেরিয়েছিল 20.1 প্লাস মিন, 20.1 প্লাস মিন মাইনাস এই মিডিয়ানের মান কি বেরিয়েছে মিন, মিন মাইনাস 6.7। তাহলে এখানে দেখো এই মিন প্লাস মিন মাইনাস মিন কেটে গেল, তাহলে কি পড়ে রইলো 20.1 মাইনাস 6.7। তাহলে 20.1 মাইনাস 6.7, যেটা একদম শুরুতে লিখে দিয়েছিলাম, 20.1 মাইনাস 6.7 মাইনাস 6.7 কি বেরিয়েছিল 13.4, 13.4 হবে এটা রাইট আনসার। এবার হচ্ছে কোন প্রসেসটা অ্যাপ্লাই করবে সেটা পুরোপুরি নিজের ব্যাপার, দেখো কোনটাতে টাইম সেভ হবে, অবশ্যই এটাতে হবে। এবার যদি আমাদের এই কন্ডিশন বলে দেয় যে মোড মিন এরকম কন্ডিশন বলে দেয়, তবেই কিন্তু ওই আমার শর্টকাট কাজে লাগবে। 20 নম্বর প্রশ্নটা বলেছে দ্য শর্টার সাইড অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 24 সেন্টিমিটার লেস দেন দ্য লঙ্গার সাইড। একটা আয়তক্ষেত্রের ছোট বাহুটা বড় বাহুর থেকে 24 সেমি কম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার পরিসীমার 4 গুণ হলে বড়
সাইডের দৈর্ঘ্য কত হবে। যদি ছোটটা মনে করো, বড়টা যদি এক্স হয় তাহলে ছোটটা কত হবে, এক্স মাইনাস 24। ঠিক আছে, যদি বড় সাইড অর্থাৎ লেন যদি হয় এক্স তাহলে ব্রেথ হবে এক্স মাইনাস 24। তার ফলে কি হবে, এদের যে এরিয়া, এরিয়া মানে কি আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ জানি এরিয়া। তাহলে এখানে লেন্থ, এটাকে ধরে নিলাম লেন্থ, এটাকে ধরে নিলাম ব্রেথ। তাহলে লেন্থ হচ্ছে এক্স ইন্টু ব্রেথ কত, এক্স মাইনাস 24। ওকে, দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ ইটস এরিয়া ইজ ইকুয়াল টু দিলাম 8 টাইমস, 8 টাইমস করলাম দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য পেরিমিটার। আয়তের ক্ষেত্রে পেরিমিটারের সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, লেন্থ মানে কত হলো এক্স, প্লাস ব্রেথ মানে হলো এক্স মাইনাস 24, এক্স মাইনাস 24। এবার আমরা এটা কখনো সলভ করতে পারবো না, সলভ করলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য ডাইরেক্ট অপশন টেস্ট করবো। অপশন টেস্টে প্রথমে ইভেন নাম্বার দিয়ে করব, ঠিক আছে, অড নাম্বার নয়, ইভেন নাম্বার দিয়ে। তাহলে প্রথমে যদি 48 দিয়ে করি, দেখো এখানে যদি 48 রাখি এক্স এর মান, ইন্টু এখানে কত হবে, এখানে যদি 48 রাখি 48 থেকে 24 বিয়োগ করলে 24, তাহলে এর লেন্থ, তাহলে এর হচ্ছে লেন্থ 48 আর ব্রেথ হচ্ছে 48 থেকে 24 বাদ দিলে 24, তাহলে এটা কত হচ্ছে 48 ইন্টু 24। ওকে, আর এদিকেও যদি বসায় একই রকম ভাবে 8 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস এক্স মানে 48 প্লাস 48 মাইনাস 24 যদি করি তাহলে 48 থেকে 24 বিয়োগ করে দিলে 24 হবে। তাহলে এটা লাস্টের ডিজিট গুণ করলে হবে 4 8 32, 2 8 ইন্টু 2 এটা 48, এটা 48 থেকে 24 বাদ দিলে হবে, 48 থেকে 24 বাদ দিলে হবে 24, তাহলে 48 প্লাস 48 থেকে 24 বাদ দিলে 24, তাহলে 8 আর 4 12, লাস্টে কত হচ্ছে 2, মানে এটা যোগ করলে কত হবে 40, সরি 72। এটা ইউনিট ডিজিট করে দেখো, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, এটা লাস্টের 2 আছে, মানে এটা গুণ করে যা বেরোবে এটা গুণ করে তাই বেরোবে। তাহলে একমাত্র আমার অপশন বি তে স্যাটিসফাই করছে পুরোপুরি, বাকি অপশনগুলো করলে স্যাটিসফাই করবে না। ওকে, এর পরের অঙ্ক চলে আসো। 21 নম্বর প্রশ্ন একটা পাইপলাইন সিস্টেম থেকে দিয়েছে, এই ওয়াটার ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড ইন 38 মিনিটস বাই ইউজিং 45 পাইপস অফ দ্য সেম ক্যাপাসিটি। যতগুলো পাইপ ইউজ করার কথা বলবে মানে সেটা এফিসিয়েন্সিতে চলে আসবে, এফিসিয়েন্সিতে চলে আসবে। এর টোটাল ওয়ার্ক যদি বলি, টোটাল ওয়ার্ক হচ্ছে কত, 38 মিনিট ধরে কাজ করেছে 44টা পাইপ, 38 মিনিট ধরে 44টা পাইপ কাজ করেছে। বলেছে হাউ মেনি মিনিটস রাউন্ডেড অফ টু 2 ডেসিমাল প্লেস, মানে দশমিকের পরে দুটো সংখ্যা নিতে বলেছে, will the water tank be filled if we use 37 pipes of the same capacity as above। আগে 38টা পাইপ ব্যবহার করছিলাম, 38 মিনিট লাগছিল ট্যাঙ্কটা ভর্তি করতে। 44টা পাইপ ব্যবহার করছিলাম, 38 মিনিট লাগছিল ট্যাঙ্কটা ভর্তি করতে। এখন 37টা পাইপ ব্যবহার করছি, তাহলে কত মিনিট লাগবে, তাহলে আমার টাইম বের করতে বলেছে। তাহলে 38 ইন্টু 44 কে 37 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা যদি কাটাকুটি করি, 37 এককে 37, কিন্তু 38 আছে, একের বেশি আছে, তাহলে 1 পয়েন্ট সামথিং আসবে, 1 পয়েন্ট সামথিং আসবে। 44-এর সাথে 1 পয়েন্ট সামথিং গুণ করা মানে সেটা 44-এর বেশি হবে, সামান্য বেশি হবে, 40 থেকে 40 আর 0.5 বেশি হবে। তাহলে একমাত্র 44-এর বেশি কোন অপশনে রয়েছে, এটা 44-এর কম হবে না, এটা 44-এর কম হবে না, এটা হচ্ছে 44-এর বেশি রয়েছে 45.1519, কিন্তু এটা অনেক বেশি বড়, এটা হবে না, 45.19 হবে, এটা রাইট আনসার। অথবা এটা ফর্মুলা ইউজ করে করতে পারো, সেটা হচ্ছে পাইপ একটা রয়েছে, পাইপ 1 ইন্টু টাইম 1 ইজিক্যাল টু P2 ইন্টু T2 বাই M1 D1 M2 D2, এভাবে করতে পারো P1 P2। ব্যাস, পাইপ 1 এর কত টাইম লাগছে, পাইপ 1 এর মানে এফিসিয়েন্সি কত, 44টা পাইপ রয়েছে, পাইপ মানে কটা 44টা, তাহলে 44টা পাইপ 38 মিনিট টাইম লাগছে। আর এটাতে পাইপ 2 কটা 37 পাইপ ইন্টু টাইম কত লাগবে, সেক্ষেত্রে এই 37 তলায় এলে কাটাকুটি করলে এটাই দাঁড়াবে। 22 নম্বর প্রশ্ন বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল প্রাইম নাম্বারস বিটুইন 20 and 40। 20 থেকে 40-এর মধ্যে সমস্ত মৌলিক সংখ্যার গড় কত। 20, 23, 25 এরকম নয়, ওটা হচ্ছে অড নাম্বার, অড নাম্বার বলেনি, এখানে বলেছে মৌলিক সংখ্যা। মানে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাদেরকে বলে, যেই সংখ্যাটা শুধুমাত্র
1 দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাকে বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। অড আর ইভেনটা আলাদা। তাহলে 20 থেকে 40-এর মধ্যে বলেছে, 20 থেকে 40-এর মধ্যে এরকম কতগুলো নাম্বার আছে। তাহলে 20-র পরে যে সংখ্যাটা, যেটা 1 ছাড়া কোনো দিয়ে ভাগ যাবে না। 21-কে ভাগ করা যায় 3 7 কে 21, 22-কে ভাগ করা যায় 11 দুগুণে 22, কিন্তু 23-কে ভাগ করা যায় না। 23 হবে একটা সংখ্যা। 24-কে ভাগ করা যায়, 25-কে ভাগ করা যায়, 26 যায়, 27-কেও যায়, 28-কেও যায়, 29 যায় না। 29 হবে আরেকটা নাম্বার। তাহলে 29 হবে একটা নাম্বার। এরপরে 30-এর ঘরে 30, 31, 31, 31-এর পরে কোন সংখ্যা? 32, 32-কে 2 দিয়ে ভাগ করা যায়, 33-কে 11 দিয়ে ভাগ করা যায়, হবে না। 34-কে 17 দুগুণে 34, 35-কে 5 দিয়ে ভাগ যাবে, 36-কে 6 6 36 করা যাবে, কিন্তু 37-কে ভাগ করা যাবে না কিছু দিয়ে। তাহলে এটা হবে 37 আর একটা 37, আর 39-কেও করা যাবে। তাহলে এই কটা হলো আমার সংখ্যা 1 2 3 4। এদের অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে এদের অ্যাভারেজ কি করে বের করব? মনে করলাম আমরা যেই মেথডে আমরা শিখেছি অ্যাভারেজ, সেই মেথডে করব। তাহলে আমার সবগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করতে সময়টা কম লাগবে। 30 যদি এলসিএম ধরি, এটা 30-এর থেকে কত কম? 7 কম। 30-এর থেকে এটা কত কম? 1 কম। 30-এর থেকে এটা কত বেশি? 1 বেশি। 30-এর থেকে এটা কত বেশি? 7 বেশি। সবগুলো যদি যোগ বিয়োগ করি, তাহলে এখানে +7 -7 কেটে যাবে, -1 +1 কেটে যাবে। তাহলে 0 বাই যতই থাকুক না কেন 4 0ই হবে। তাহলে আমার 30ই হবে আনসার। তাহলে 30 কোন অপশনে আছে? অপশন সি। অপশন সি হবে এটা রাইট আনসার। অথবা যারা বুঝতে পারোনি, 4টে সংখ্যা যোগ করবে, যোগ করে 4 দিয়ে ভাগ করে দেবে, 30ই বেরোবে। 33 নম্বর প্রশ্ন, এ শপকিপার পারচেজ 59 dozens of articles at the rate of rupees 7 to 8 per dozen. He sold each one of them at the rate of 91. At what percent profit did he make? এটা আমার শীটের অঙ্ক। তোমাদের প্রফিট এন্ড লসের ক্লাস চলছে, আজকেই ক্লাস হবে, আর একটা পার্টের নেক্সট পার্টের ক্লাস হবে। আগের দিনই আমরা এই অঙ্কটা করেছিলাম সেই শীটের মাধ্যমে। ওকে, এখানে এই যে 59টা ডজন কিনেছে, এই কিনেছে কোনো কাজে লাগবে না। বলেছে যে এক ডজন আর্টিকেলের দাম হচ্ছে 778 টাকা। তাহলে কস্ট প্রাইস এক ডজনে কত টাকা দাম? 7 to 8 রুপিস। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে একটার দাম, অন অফ দেম, ইচ অন অফ দেম, সোল্ড ইচ অন অফ দেম এট দ্য 91। একটার দাম বলেছে 91 টাকা, কিন্তু আমার লাগবে কত? এক ডজন। তাহলে 12টার দাম কত হবে? তাহলে 12টার দাম হবে 12 2 হাতে 1 9 12 108 109 1092 রুপিস। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 728, সেলিং প্রাইস হচ্ছে 1092। আমাদের বের করতে বলেছে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হয়? প্রফিট বাই সিপি বা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, যেটা প্রফিট, বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করলে 1092 থেকে 7 to 8 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে 1 2 আর 1 3, 9 থেকে 3 বাদ দিলে 6, আর 10 থেকে 7 বাদ দিলে 3, 264। 264 বাই সিপি হচ্ছে 7 to 8 ইন্টু 100। এটা দেখতে পাচ্ছ 2 3, এটা কত গুণ হচ্ছে? এটা 3, এটা 3 হচ্ছে 3 গুণ। 4 দুগুণে 8, 6 দুগুণে 12 দিয়ে হাতে 1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 7। ওকে, এটা ফ্রেশ করে লিখি। 3 কত বললাম? 12 থেকে 8 বাদ দিলে 4, 364 বাই 7 to 8 ইন্টু 100। এটা হচ্ছে, এটা দ্বিগুণ রয়েছে, 364 ডবল। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 7। তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে এটা হবে 50। তাহলে 50% হবে এটা রাইট আনসার। 50% হবে রাইট আনসার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? 24 নম্বর প্রশ্ন, মহেশ গেটস এ 2% ইনক্রিজ ইন হিজ সেল অ্যামাউন্ট ফার্স্ট ইয়ার। প্রথম বছরে 2% বেড়েছে, আর দ্বিতীয় বছরে কত বেড়েছে? 20%। তাহলে প্রেজেন্ট সেল বলেছে 1,90,400। হোয়াট ইজ হিজ সেল ইন দ্য ইয়ার্স 2 ইয়ার্স এগো? 2 বছর আগে তার সেলস কত? পার্সেন্টেজের অঙ্ক, এই টাইপের অঙ্ক দেয় প্রত্যেক শিফটেই একটা করে। আর অপশন গুলো দেখছো তো, এটার অপশন গুলো আগের দিনে এরকম একটা প্রশ্ন ছিল 3 3 3 3 করে, এখানেও তাই দিয়েছে। ঠিক আছে, খাতাটা আছে। তাহলে প্রথম বছর, ফার্স্ট ইয়ার, 2% মানে কত? 2% মানে আমরা জানি 1/50। 2কে 100 দিয়ে যদি ভাগ করি 1/50। ফার্স্ট ইয়ারে 50 ছিল, বেড়ে কত হয়েছে? 51। আর 20% মানে আমরা কত জানি? 2% ইনক্রিজ ইন সেল ইন দ্য ফার্স্ট ইয়ার। 20% মানে কত? 20%, 5 20 100, 1/5 মানে 5 ছিল 6 হয়েছে। তাহলে এটা হচ্ছে 2 বছর আগে, এটা পরে, এটা হচ্ছে আগে।
এটা হচ্ছে পরে। তাহলে 6 কে 6 5 6 30, আর এটা 5 5 25। আগে ছিল 250, এখন হচ্ছে 306 বর্তমানে। আর এখানে প্রশ্ন বলেছে হিজ প্রেজেন্ট সেল 1,90,000, বর্তমানে 1,90,600। তাহলে 306 ইউনিটের ভ্যালু হচ্ছে 1090,400। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, এটা দিয়ে ভাগ করে দেবো 1090,400 বাই 360। আর আমরা বলেছি 250 ইউনিটের ভ্যালু কত, 2 বছর আগে। তাহলে এটার সাথে 250 গুণ করে দেবো। এবার এটাকে ক্যালকুলেশন করতে গেলে দেখো, প্রথমে এটাকে মনে মনে 300 ধরে নিলাম, অ্যাপ্রক্সিমেট মেথডে করব। 300 ধরে নিলাম, আর এটা কত রয়েছে 190 আছে, এটা ঠিক 190,400। এটাকে মনে মনে 20,000 ধরে নেবো। ঠিক আছে, এটাকে মনে মনে 20,000 ধরে নিলাম। তাহলে এটা যদি কাটাকুটি করি 3 6 18, বা এটাকে যদি মনে মনে 18,000 ধরি, 19 ধরলাম, তা 3 6 18 মানে 6 গুণ 6 25 150, অর্থাৎ 15 দিয়ে শুরু হবে। 15 দিয়ে শুরু হলে অপশন এ বাদ হয়ে গেল, অপশন ডি বাদ হয়ে গেল, অপশন বি আর সি এর মধ্যে উত্তর হবে। এবার 6 15, এটা এটা কত হবে 3 6 18, এটাকে মনে মনে 20 ধরেছি, মানে 6 এর একটু বেশি হবে। 6 এর একটু বেশি হলে 6 25 150, মানে সামান্য বেশি হলে অপশন সি অ্যাপ্রক্সিমেট মেথডে হচ্ছে, এটা করলে একটু বেশি বড় হয়ে যাবে। সেইভাবেই প্রশ্নটা করে বেরিয়ে যেতে পারো। ওকে, অ্যাপ্রক্সিমেট মেথডে। আর পুরোটা সলভ করলে অনেক সময় লেগে যাবে। দুটো তিনটে করে ক্যালকুলেটিভ থাকে, বুঝতে হবে নিজেকে। এটা বলেছে দ্য ভ্যালু অফ দ্য সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি। একটা কথা মনে রাখতে হবে, কমপ্লিমেন্টারি টু ইচ আদার হলে তার ভ্যালু 1 হবে। যেমন সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই তো কস স্কোয়ার থিটা, এই একটা জিনিস আছে। অথবা সাইন এ ইজিক্যাল টু সাইন বি হবে কখন, সাইন এ ইকুয়ালস টু সাইন বি। এই দুটো সেম হবে যখন ইফ এ অ্যান্ড বি কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কমপ্লিমেন্টারি টু ইচ আদার মানে একটা 90 হলে একটা 90 থেকে ততটাই কম হবে। যেমন এখানে দেখছি সাইন স্কোয়ার 68 ডিগ্রি, এখানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি। সাইন স্কোয়ার 22 ডিগ্রি দেখো 90 ডিগ্রি থেকে 68 যদি বিয়োগ করো, 90 ডিগ্রি থেকে 68 বিয়োগ করলে 22 হবে। তার মানে এটা কমপ্লিমেন্টারি টু ইচ আদার, তাহলে এদের মান হবে 1 বাই। একই রকম ভাবে কস স্কোয়ার 17 ডিগ্রি, কস স্কোয়ার 73 ডিগ্রি, এটা 90 থেকে কত কম, 17 কম। তাহলে এরা একে অপরে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলে তাহলে এর মানটা হবে কত 1। তাহলে 1 1 বাই 1, এটা হবে 1 বাই 2, রাইট অ্যান্সার হবে। ওকে, এছাড়াও কনভার্সন করে করা যাবে। সাইন স্কোয়ার 68 ডিগ্রি আছে প্লাস এটা কস স্কোয়ার 68 ডিগ্রি, মানে সাইন 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি মানে কস স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, আর নিচেও 1 হবে। ওইভাবে করা যাবে। 26 নম্বর প্রশ্ন, তিনটে ব্যাগ আর 6টা পেনের একসাথে দাম হচ্ছে 344 টাকা। 3 ব্যাগস প্লাস 6 পেন দাম হলো 744। এই টাইপের অঙ্ক আগের শিফটেও আমরা পেয়েছিলাম। 9টা ব্যাগ আর 9টা পেনের দাম হচ্ছে 1850। 9 ব্যাগ প্লাস 9টা পেন, এদের দাম হচ্ছে 1854। আমাদের বের করতে বলেছে 6টা ব্যাগ আর 10টা ব্যাগ এক্সিস্ট, মানে 6 ব্যাগ মাইনাস 10 পেনের দাম কত হবে। এক্সিস্ট মানে বেশি, কত বেশি। তাহলে এই দুটোকে ইকুয়াল করতে হবে, যে কোনো একটা ভ্যালু আমরা বের করি, হয় পেন নয় ব্যাগ, যে কোনো একটাকে সমান করি। এখানে 9টা রয়েছে, এটাকে 9টা করতে গেলে কি করতে হবে, এটা পুরোটার সাথে 3 গুণ করতে হবে। তাহলে পুরোটার সাথে 3 গুণ করলে কত হয়, 3 3 9 ব্যাগ প্লাস 3 6 18 পেন ইকুয়ালস টু 3 4 12 2 হাতে 1, 3 4 12 13 3 হাতে 1, 3 7 21 আর 22। দুটোকে বিয়োগ করে দাও, প্লাস গুলোকে মাইনাস, প্লাস গুলোকে মাইনাস, প্লাস গুলোকে মাইনাস করলে এটা কেটে যাবে। 18 থেকে 9 বাদ দিলে হবে 9টা পেন ইকুয়ালস টু, এটা বিয়োগ করলে 12 থেকে 4 বাদ দিলে 8, 5 আর 1 6, 7 হাতে 1, 8 আর 1 9, 10 11 12 3 হাতে 1, 378। তাহলে পেনের মান কত হবে, 9 দিয়ে যদি আমরা কাটাকুটি করি 4 9 36 আর 9 দুগুণ 18, পেনের বেরো গেল 42। তাহলে এই মানটা আমরা 1 নম্বর ইকুয়েশন যেটা রয়েছে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 3 ব্যাগ প্লাস 6 ইন্টু পেন হচ্ছে 42 ইকুয়ালস টু 744। 1 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, মানে গুণ করার পরে যে ইকুয়েশনটা হচ্ছে সেটা নয়, আগের যেটা যেটা সেটা। তাহলে 3 ব্যাগের দাম হবে কত, 744 মাইনাস এটা এদিকে চলে আসবে, 6 দুগুণে 12 2 হাতে 1, 4 6 24 আর 25। তাহলে আমার ব্যাগের দাম কত বেরোবে, এটা যদি বিয়োগ করি 4 থেকে 2 বাদ দিলে 2, 4 থেকে 5 বিয়োগ করা যায় না, 14 থেকে 5 বাদ দিলে কত হয় 9, হাতে 1 2 আর 1 3 4, 492 বাই এদিক থেকে 3টা নিচে চলে আসবে।
তাহলে এটা 3 ষোলং 48, 3 4 12, 164। তাহলে ব্যাগের বেরিয়ে গেল 164। আমাকে বের করতে হচ্ছে 6 ব্যাগ। 6 ব্যাগ মানে 6 ইন্টু 164 মাইনাস 10, 10 ইন্টু পেনের মান হচ্ছে 42, 42। তাহলে এটাকে বিয়োগ করে দাও। 4 6 24, লাস্টে 4 আসছে, আর একটা 2 0 2 0 0, লাস্টে 0 আসছে, মানে লাস্টে 4 কোন অপশনে আছে? 564 রুপিস। 564 হবে রাইট অ্যান্সার। 4 এর সাথে 6 গুণ করলে 4 6 24, লাস্টে 4 আসবে, এটা গুণ করলে লাস্টে 0 আসবে, 4 থেকে 0 বাদ দিলে লাস্টে এটা আসবে। সময়টা কিছুটা হলো সে হবে। দ্য নাম্বার অফ ডায়াগোনালস ইন এ রেগুলার হেপ্টাগন। রেগুলার হেপ্টাগন বলুক, পেন্টাগন বলুক, হেক্সাগন বলুক বা পলিগন বলুক, পলিগন মানে সব, পলিগন মানে হচ্ছে পলিগনের মধ্যে বহু সবই পড়ে যাচ্ছে, সেটা ডায়াগোনাল বের করার ফর্মুলা হচ্ছে, মুখস্থ রাখতে হবে, n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু n মাইনাস 3/2, এটা মুখস্থ করতে হবে। তাহলে এখানে কটা রয়েছে? 7টা, 7টা, সরি, n ইন্টু n মাইনাস, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, n ইন্টু n মাইনাস 1/3। তাহলে n এর মান এখানে হেপ্টাগন, হেপ্টা মানে হচ্ছে 7, হেপ্টা মানে হচ্ছে সপ্তভুজ, তাহলে 7 ইন্টু 7 থেকে একবার দিলে 6/3, তা 3 দুগুণে 6, 7 দুগুণে 14 হবে, এটা রাইট আনসার। n ইন্টু n মাইনাস 1/3, যদি 6টা বলতো তাহলে 6 ইন্টু 5/3, 15টা। 28 নম্বর, এ ট্যাপ ফিলস এ সিস্টার্ন ইন 15 আওয়ার্স। একটা কল 15 ঘন্টায় একটা জলাধার পূর্ণ করে। আর একটা ট্যাঙ্ক, আরেকটা রয়েছে যেটা পুরো জলাধারটা 17 ঘন্টায় খালি করে। একজন ভর্তি করে আর একজন খালি করে, দুটোর মধ্যে এই তফাৎ। বলছে দুটোকে একসাথে খুলে দেওয়া হলো, তাহলে ওই জলাধারটা শুরুতে যদি খালি থাকে তাহলে জলাধারটার 2/3 বা 2/3 ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে? একটা দিয়ে ভর্তি হয়, একটা দিয়ে খালি হয়, দুটোকে একসাথে খুলে দেওয়া হলো, তাহলে একটা খালি চৌবাচ্চার 2/3 কতক্ষণে ভর্তি হবে? তাহলে এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি এর আগেও, প্রত্যেকটা শিফটে দিয়েছে। 15 ইন্টু 17 বাই, দুটোকে বিয়োগ করে দেবে, 2 ইন্টু যত বলবে তত, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। মাইনাস কেন করলাম? একটা ভর্তি করছে একটা খালি করছে বললে মাইনাস হবে। তাহলে এটা কাটাকুটি করলে 2 দিয়ে কেটে গেল, এটা 3 5 15, 5 17 85, 85 কোন অপশনে আছে? অপশন বি হবে এটা রাইট আনসার। তাহলে এই ছিল আজকে সবকটা অঙ্ক। এই শিফটে টোটাল 28টা অঙ্ক পেয়েছি, সবগুলোই করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। তো শুধুমাত্র অ্যানালিসিস করে নিলাম, ভিডিও দেখে নিলাম, তাতেই হয়ে গেল নয়, এগুলো মনে রাখতে হবে, মনে করতে হবে, তার জন্য পরীক্ষাটা দিতে হবে, বাড়িতে আবার প্র্যাকটিস করতে হবে। ভালো করে প্র্যাকটিস করো, পরবর্তী ভিডিওতে তোমার নামটা লিস্টে দেখবো, ঠিক আছে? আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আজকে প্রফিট অ্যান্ড লসের আমাদের সমাধান হবে, প্রফিট অ্যান্ড লসের ভিডিও আলাদা করে আমরা প্লেলিস্ট করে দিচ্ছি, আমি সেই প্লেলিস্ট থেকে দেখেও পুরো একদম A to Z করে নেবে, সমস্তটা শিখে যাবে। ওকে, ধন্যবাদ।